আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতির এক চরম ক্রান্তিলগ্ন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই বিশ্লেষণমূলক ভিডিওতে আজকের এই দিনে ৮ই এপ্রিল ২০২৬ আমরা সম্ভবত বিশ্বের দীর্ঘ এবং জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর একটি মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে একটি চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেয়া তার এক বার্তায় তিনি বলেছেন, আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। একটা সভ্যতা বিলুপ্ত হওয়া বলতে আসলে কি বোঝায়? আমরা জানি গত ৪০ দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর প্রচলিত যত ধরনের বোমা আছে সব নিক্ষেপ করেছে। ব্যালিস্টিক, ক্রুজ, সাবসনিক, সনিক, সুপারসনিক, হাইপারসনিক সকল ধরনের মিসাইল নিক্ষেপ করা হয়েছে। যত ধরনের বিমান আছে, F-15, F-16, F-22, F-35, B-2, B-52 বোম্বার, কোনো বিমান আধুনিক যুগের বাকি নেই যা ইরানে বোমা বর্ষণ করে নাই। এত কিছু ৪০ দিন যাবৎ করার পরও ট্রাম্প বলতে পারেননি যে ইরান সভ্যতা, একটা দেশ প্রস্তুত যুগে ফিরে যাবে। এখন তিনি বলছেন মাত্র এক রাতে কয়েক ঘন্টা পর তিনি এমন কিছু করবেন যাতে একটি পুরো সভ্যতা প্রস্তুত যুগে ফিরে যাবে। এটি কিভাবে সম্ভব? কোনো প্রচলিত অস্ত্র দিয়ে, বোমা দিয়ে এটি সম্ভব না। এটা একমাত্র সম্ভব তখন যখন আপনি পারমাণবিক অস্ত্রের ব্যবহার করবেন। শুধুমাত্র পারমাণবিক অস্ত্রই পারে পুরো একটি সভ্যতাকে প্রস্তর যুগে ফিরিয়ে নিতে, বিলুপ্ত করে দিতে, ধ্বংস করে দিতে। আজকে ঠিক সেই হুমকিটি ট্রাম্প দিয়েছেন কিছুক্ষণ আগে। ট্রাম্প যখন এই হুমকি দিয়েছেন, ঠিক তার পরপরই বা সমসাময়িক সময়ে নিউজ আসে খার্ক দ্বীপে ৫০টি হামলা হয়েছে, বিমান হামলা। কে করেছে? ইসরায়েল। একটা দ্বীপ যেটার আয়তন খুবই ছোট, সেখানে ৫০টা হামলা। ইটস নট এ ম্যাটার অফ জোক। পুরো দ্বীপ অবকাঠামো ধ্বংস করা হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে দ্বীপ। আজকের আমাদের এই ভিডিওতে আমরা এই খবরের প্রতিটি স্তর গভীরভাবে বিশ্লেষণ করব। আমরা বারবার ট্রাম্পের পরিবর্তন হওয়া আলটিমেটাম নিয়ে আলোচনা করব। সামরিক প্রস্তুতি, পরমাণু হামলার শঙ্কা, ইউরোপীয় ইউনিয়নের অবস্থান, এই সংঘাতে পাকিস্তান এবং সৌদি আরবের ভূমিকা নিয়ে আলোচনা করব। দর্শক, চলুন শুরু করা যাক। আলোচনার শুরুতে আমাদের নজর দিতে হবে ট্রাম্পের হুমকিগুলোর দিকে। তিনি হঠাৎ করে এই পারমাণবিক হামলার চরম আলটিমেটাম কিন্তু দেননি। গত কয়েক সপ্তাহ ধরে তিনি বারবার আলটিমেটাম দিয়েছেন, পরিবর্তন করেছেন। এটা একটা সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলা যায়। আমরা যদি টাইম লাইনটা একটু দেখি ট্রাম্পের হুমকির, ২১শে মার্চ ট্রাম্প ইরানকে ৪৮ ঘন্টার একটা আলটিমেটাম দেন। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী খুলে না দিলে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। ২৩ ও ২৬ মার্চ এরপর আলোচনার অজুহাতে কয়েক দফায় এই সময়সীমা পেছানো হয়। ৪ এবং ৫ এপ্রিল নতুন করে ৪৮ ঘন্টার সময় দিয়ে আবার তা একদিন পিছিয়ে ৭ এপ্রিল করা হয়। তিনি স্পষ্ট বলেন যে ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা সেতু আস্ত থাকবে না। ৭ই এপ্রিল আজ, যদিও ট্রাম্প বলেছেন ওয়েস্টার্ন টাইম, অর্থাৎ আমাদের দেশের সময়ে ৮ই এপ্রিল একদম ভোর সকালে। সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। এরই মধ্যে ট্রাম্প চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজ রাতে একটি আস্ত সভ্যতা মুছে যাবে। তিনি আরও বলেছেন যে সম্পূর্ণ ও সর্বাত্মক শাসন পরিবর্তন বা টোটাল রেজিম চেঞ্জ হয়েছে,
এবং ৪৭ বছরের চাঁদাবাজি ও দুর্নীতির অবসান ঘটতে যাচ্ছে। ট্রাম্পের এই কথাগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি, এক রাতে একটা আস্ত সভ্যতা কিভাবে মুছে যায় যদি না পারমাণবিক বোমা হামলা হয়। প্রচলিত সকল বোমা হামলা সম্পন্ন হয়ে গেছে, ৪০ দিনেও ইরানকে হারানো যায়নি। এক রাতে একটা আস্ত সভ্যতা মুছে ফেলা মানে হচ্ছে নিশ্চিতভাবে ট্রাম্প পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন। তিনি আরও বলেছেন, সম্পূর্ণ সর্বাত্মক শাসন পরিবর্তন বা টোটাল রেজিম চেঞ্জ হয়েছে। আমরা জানি এটি মিথ্যা কথা। ট্রাম্প যে রেজিমের সাথে যুদ্ধের আগে কথা বলেছেন, সেই রেজিম এখনও আছে। কিছু নেতৃবৃন্দের মৃত্যু হয়েছে, বাকি সবাই যারা আছেন সেই রেজিম, সেই সরকার যেই পথে চলছিল, ইরানকে বাকিরা সেই পথেই ধরে রেখেছেন। ইরানের সর্বোচ্চ মৃত্যুবরণ করেছেন যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি ইরানকে যেই পথে চালাচ্ছিলেন, এখন তার পুত্র মুজতবা আলী খামেনি আয়াতুল্লাহ বর্তমান সর্বোচ্চ নেতা, তিনি ঠিক তার পিতার পথ নির্দেশনা এবং তার পিতা যে পথে দেশকে চালিয়েছেন ঠিক সেই পথেই দেশকে চালাচ্ছেন। এরপরও যদি ট্রাম্প বলেন টোটাল রেজিম চেঞ্জ হয়েছে, তার মানে হচ্ছে এটি একটি জলজ্জান্ত মিথ্যা কথা। এবং ট্রাম্প আরও বলেছেন ৪৭ বছরের চাঁদাবাজি ও দুর্নীতির অবসান ঘটতে যাচ্ছে। এই ৪৭ বছর আসলে কি? নিশ্চিতভাবেই ইসলামিক রিপাবলিক অফ ইরান যে বিপ্লবের মাধ্যমে গঠিত হয়েছিল ৪৭ বছর আগে, সেই বিপ্লবের কথাই ট্রাম্প বলছেন। এবং এই বিপ্লবটা, এই সরকারটাকে তিনি সন্ত্রাসী বলছেন। কেন? কারণ তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে, ইসরায়েলের বিপক্ষে কথা বলে। ট্রাম্প কিন্তু তার যে আলটিমেটাম, এটি বারবার পেছাচ্ছেন। এটা একদিক দিয়ে দেখা যায় যে ট্রাম্প তার কথায় স্থির থাকতে পারছেন না, তিনি অনবরত পরিকল্পনা পাল্টাচ্ছেন, তার পরিকল্পনা কাজ করছে না, কিংবা তার নিজের কোনো পরিকল্পনাই নাই। আরেকটা হতে পারে, ইরানের ওপর তিনি একটা মানসিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন। তিনি বারবার সময়সীমা পেছাচ্ছেন এবং ইরানকে পূর্ণ প্রস্তুতিতে, পূর্ণ সজাগ অবস্থায় রাখতে রাখতে ক্লান্ত করে দেওয়ার কৌশল নিয়েছেন। যখন ইরান এই ক্লান্তিতে কিছুটা সতর্কতার শিথিলতা বা অলসতা দেখাবে, ঠিক সেই সময় ট্রাম্প চূড়ান্ত আঘাত বা মার্কিন যুক্তরাষ্ট্র চূড়ান্ত আঘাতটি হানবে। দেখা যাক, সময় বলে দেবে ট্রাম্পের এই কৌশল, বারবার আলটিমেটাম পেছানোর যে কৌশলটি, এটি কি কোনো কৌশলের অংশ নাকি তার কোনো কৌশল নেই সেটি। আরেকটা জিনিস হতে পারে, ইরানের যে মার্কিন সামরিক বাহিনী, রণতরী এবং বোমারু বিমানগুলো আছে, সেগুলো হয়তোবা ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক পজিশন মতো তারা নেই। ট্রাম্প বারবার সময় পেছাচ্ছেন এবং প্রত্যেকটা মিলিটারি অ্যাসেট জায়গা মতো আসার জন্য ট্রাম্প সময় দিতে চাচ্ছেন। এবং এই সময়গুলো নেয়ার জন্য, প্রত্যেকটাকে আলাদা আলাদা সময় দেওয়ার জন্য বারবার ট্রাম্পকে এই সময়সীমা বা আলটিমেটামকে পিছাতে হচ্ছে। আলটিমেটামের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির চিত্রটা যদি আমরা দেখি, তবে গা শিউরে ওঠার মতো। এটা কোনো সাধারণ বোমা হামলা, বিমান হামলা বা মিসাইল হামলার প্রস্তুতির মতো নয়। ঠিক এই মুহূর্তে পূর্ব ভূমধ্য সাগরে অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড এবং আরব সাগরে রয়েছে আব্রাহাম লিঙ্কন। এই দুটি বিমানবাহী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সাথে যুক্ত হয়েছে রণতরী ত্রিপলি এবং বক্সার, যেখানে প্রায় ৫,০০০ মেরিন সেনা প্রস্তুত রয়েছে।
এবং আর এক সপ্তাহের মধ্যেই সেখানে পৌঁছাবে জর্জ H.W. বুশ এতগুলো বিমানবাহী রণতরী। কি উদ্দেশ্যে? মুখে আমরা যাই বলি, যুদ্ধ সরঞ্জাম কখনো মিথ্যা বলে না। নেতারা মানুষকে ধোঁকা দেয়, প্রতিপক্ষকে ধোঁকা দেয়, বন্ধুদেরকে মিত্রদেরকে মিথ্যা বলে রাজনীতির কারণে, স্বার্থের কারণে। কিন্তু লজিস্টিক্স, যুদ্ধ সরঞ্জাম, যুদ্ধ প্রস্তুতি মিথ্যা কথা বলে না। বিপুল পরিমাণে প্রস্তুতি আমাদের ইঙ্গিত দিচ্ছে খুব ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। এরই মধ্যে সবচাইতে ভয়ঙ্কর খবরটি দিয়েছে দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের বর্তমান ও সাবেক উপদেষ্টা মহলে চরম উদ্বেগ বিরাজ করছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো মুহূর্তে ইরানের ওপর পরমাণু হামলার নির্দেশ দিয়ে বসতে পারেন। এর প্রস্তুতি হিসেবে যুক্তরাজ্যে অন্তত 23টি কৌশলগত বোমারু বিমান, যার মধ্যে রয়েছে B-52H, B-2A স্প্রিট এবং B-1 ল্যান্সার বিমান। দর্শক, B-2A স্প্রিট স্টেলথ বোম্বার, এই বোম্বারটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোনো বিমান যখন আকাশে ওড়ে, সে বিমানকে ধরার জন্য রাডার থাকে, সেই রাডার থেকে রেডিও ওয়েভ ছুড়ে দেয়া হয়, সেই তরঙ্গ বিমানের গায়ে প্রতিফলিত হয়ে আবার রাডারে ফেরত আসে। ঠিক দেয়ালের দিকে একটা বল ছুড়ে দিলে বলটি দেয়ালে বাড়ি খেয়ে আবার যে ছুড়ে দিয়েছিল তার কাছে ফেরত আসে যেভাবে, ঠিক একইভাবে রাডার কিছু তরঙ্গ ছুড়ে দেয়। এই ওয়েভ বা তরঙ্গগুলো বিমানে বাড়ি খেয়ে আবার রাডারে ফেরত আসে। যেহেতু তরঙ্গের গতি আমরা জানি, ছুড়ে দেওয়ার পর বাড়ি খেয়ে ফেরত আসতে কত সময় লাগলো সেটি হিসাব করে বিমানটি কত দূরে আছে এবং ঠিক কত পরিমাণ তরঙ্গ ছুড়ে দেওয়া হয়েছিল এবং ফেরত এসেছে কতটুকু পরিমাণ তরঙ্গ, সেটি দেখে হিসেব করে বিমানের আকৃতি, বিমানটা কত বড় সেটি হিসেব করা যায়। সারা বিশ্বে এভাবেই বিমান খোঁজে বা বিমানের সার্চ করে। এই মুহূর্তে এই যে B-52H, B-2A স্প্রিট স্টিলথ বোম্বার, তারা কি করে? বিমানটা শেপ এমন যে যখনই কোনো তরঙ্গ, রাডার ওয়েভ বিমানের সাথে এসে বাড়ি খাবে বিমানের গায়ে, তার শেপটা এরকম, তার বডি স্ট্রাকচার, তার আকৃতি এমন ভাঁজ করা যে বাড়ি খেয়ে এটি আবার প্রতিফলিত হয়ে রাডারের দিকে না এসে ভিন্ন কোনো একদিকে চলে যায়। শুধু তাই না, এর গায়ে রয়েছে রাডার অ্যাবসর্বিং ম্যাটেরিয়াল পেইন্ট, এমন এক ধরনের রং করা যেই রং নিজেই রাডারের সকল তরঙ্গ শুষে নিতে পারে। অর্থাৎ এই বোম্বারটা সম্পূর্ণভাবে রাডারে অদৃশ্য। চিন্তা করুন একটা ফুটবল খেলার মতো, যেখানে সবাই বসে আছে, দেখবে কে গোল দেয়। একজন খেলোয়াড় আসলো মাঠে, যে নিজে অদৃশ্য এবং তার বলটাও দেখা যাচ্ছে না, সে হাঁটতে হাঁটতে গোল দিয়ে চলে যাবে, কেউ বুঝতেও পারবে না, কিন্তু গোল হয়ে যাবে। এই বোম্বার B-2A স্প্রিট বোম্বারটি ঠিক কেমন, তাকে রাডারে দেখা যায় না, সে খুব দ্রুত আসে, জায়গা মতো বোমা ফেলে চলে যায় এবং তার পারমাণবিক বোমা ক্যারি করার বা বহন করার ক্ষমতা রয়েছে। এছাড়াও B-52H ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন একটি বোম্বার। এই বিপুল পরিমাণ বিমান যুক্তরাষ্ট্র এমনি এমনি এখানে নিয়ে আসেনি। প্রশ্ন হচ্ছে, যদি যুক্তরাষ্ট্র সত্যি সত্যি এই পরমাণু হামলা চালায়, সেটি কৌশলগত হোক বা স্ট্র্যাটেজিক্যালি হোক, অর্থাৎ ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন হোক কিংবা স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ওয়েপন হোক, যদি নিউক্লিয়ার ওয়েপন্স দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আঘাত করে, এটির ফলাফল কিন্তু বিধ্বংসী হবে। কারণ ইরান যদি এর পাল্টা পদক্ষেপ নেয়,
মধ্যপ্রাচ্যের যতগুলো আরব দেশ আছে তাদের যতগুলো তেল স্থাপনা আছে, জ্বালানি ইনফ্রাস্ট্রাকচার আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে, রেল লাইন, মেট্রো, ব্রিজ, কালভার্ট, যত ধরনের অবকাঠামো, ব্যবসায়িক হোক, রাজনীতিক হোক কিংবা সাধারণ হোক, ইরান তার সর্বোচ্চ শক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত মিত্র দেশ আছে অর্থাৎ আরব দেশগুলো আছে তাদের সবাইকে এবং ইসরায়েলকে আঘাত করবে। ফলাফল হবে পুরো পৃথিবী, বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রস্তর যুগে ফেরত যাবে। শুধু এটাই না, খার্ক দ্বীপ পারস্য উপসাগরের একেবারে তীরে অবস্থিত। এই দ্বীপের চারপাশেই পারস্য উপসাগর। এই দ্বীপে হামলা করা হলে, পারমাণবিক হামলা হলে, দ্বীপের বাতাস এবং পানি রেডিও অ্যাক্টিভ বা কি বলে রেডিও অ্যাক্টিভকে বাংলায়, বিকিরণ ছড়িয়ে পড়বে বাতাসে এবং পানিতে, এবং সেই বিকিরণ কিন্তু স্থিতিশীল থাকবে না শুধুমাত্র যে ইরানে বা খার্ক দ্বীপে, এটি চলে যাবে বাহরাইনে, কুয়েতে, এটি চলে যাবে ওমানে সরাসরি, সৌদি আরবেও। সৌদি আরবের জুবাইল সম্ভবত খার্ক দ্বীপের ঠিক বরাবর, যদি আমার স্মৃতিশক্তি ভুল না হয়। এই পারমাণবিক হামলার বিকিরণ কিন্তু সৌদি আরব সহ আরব দেশগুলো, আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, এমনকি জর্ডান পর্যন্ত এর ফলাফল ভোগ করতে হবে। এবং ইরানের নিজের দেশে এই ধরনের পারমাণবিক হামলা হওয়ার পরে ইরান যে পাল্টা হামলাগুলো করবে, এ থেকে কোনো আরব দেশকে বাঁচানো সম্ভব হবে না। মধ্যপ্রাচ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, এবং মধ্যপ্রাচ্যের তেল যখন বন্ধ হয়ে যাবে, পৃথিবীর অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তারপরও ট্রাম্প কি এরকম পাগলামি করবেন কিনা আমরা জানি না, তবে যথেষ্ট সম্ভাবনা আছে। এর বিপরীতে ইরান একটি প্রতিরোধের কৌশল নিয়েছে। সেই কৌশলটি হচ্ছে মানব ঢাল। একদিকে যখন ধ্বংসের হুমকি দেয়া হচ্ছে, তখন ইরানের সাধারণ মানুষ এক অভূতপূর্ব দেশপ্রেমের দৃশ্য আমাদের সামনে নিয়ে এসেছে। আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলো ধ্বংস করার হুমকি দিচ্ছে, তখন ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আহভাজের ঐতিহাসিক হোয়াইট ব্রিজে হাজার হাজার ইরানি সমবেত হয়ে এক বিশাল মানব ঢাল তৈরি করেছে। শুধু আহভাজ না, তেহরান, তাবরিজ এবং বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সামনেও সাধারণ মানুষ একইভাবে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। দর্শক, ঠিক এই জায়গাটিতে ইরানের সাথে সারা বিশ্বের পার্থক্য। ইসরায়েলে যখন হামলা হয়, ইসরায়েলিরা ঠিক ইঁদুরের মতো গর্তে যেয়ে লুকিয়ে পড়ে, পালিয়ে থাকে তারা। সাইরেনের শব্দে ঘুম থেকে লাফিয়ে উঠে বাংকারের ভেতর লুকিয়ে পড়ে জীবনের ভয়ে। ইউক্রেনে রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন থেকে লাখ লাখ মানুষ পালিয়ে ইউরোপে চলে এসেছে জীবন বাঁচানোর জন্য, জীবনের ভয়ে। অথচ ইরানে সাধারণ মানুষ জীবনের মায়া তুচ্ছ করে তাদের গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক রাষ্ট্রীয় স্থাপনাগুলোকে বাঁচাতে মানব ঢাল তৈরি করছেন। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার ভয়ে ইরান মানব ঢাল, মানুষেরা, সাধারণ মানুষজন মানব প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। যদি বোমা মারতে হয় আগে মানুষের গায়ে লাগবে, তারপর দেশের শ্রেষ্ঠ অবকাঠামোগুলোতে আঘাত আনতে হবে। এই যে দেশপ্রেমের অভূতপূর্ব একটা দৃশ্য, এটি পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। এই ধরনের দেশপ্রেম যে জাতির ভিতরে আছে, আপনি তাকে কিভাবে হারাবেন? মার্কিন যুক্তরাষ্ট্র তাকে কিভাবে হারাবে? তারা তো মৃত্যুকে ভয় পায় না।
ইরানের রাজনীতিবিদ হোসামুদ্দিন আসেনা ট্রাম্পের এই যে হুমকিটা ছিল পুরো দেশকে ধ্বংস করে দেয়া, সভ্যতাকে ধ্বংস করে দেয়া, একটা বিশাল সভ্যতা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার মতো চিৎকার যে দেয়, তার সামনে তো আসলে হিটলারও শিশু। হিটলারকে বলা যায় একজন নীতিবান শিক্ষক। হিটলারের চাইতে ট্রাম্প অনেক বেশি আত্মকেন্দ্রিক এবং বন্য, উগ্র। এটি আমার কথা নয়, এটি ইরানের রাজনীতিবিদ হোসামুদ্দিন আসেনা মন্তব্য করেছেন। এবং এই মন্তব্যটি কিন্তু যথার্থ, কারণ বেসামরিক অবকাঠামোতে হামলা, ইরানের স্কুলে হামলা হয়েছে, ব্রিজগুলোতে হামলা হয়েছে, রেল লাইনে হামলা হচ্ছে। আপনি যখন যুদ্ধ করেন আপনার উদ্দেশ্য থাকে প্রতিপক্ষের সামরিক শক্তি দুর্বল করে দেয়া, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে দুর্বল করে দেয়া, যাতে তার যুদ্ধ করার ক্ষমতা হ্রাস পায়, শেষ পর্যন্ত সে যুদ্ধ করতে না পেরে আত্মসমর্পণ করে। এখানে আপনি সেনাবাহিনীকে হামলা না করে, ক্ষতিগ্রস্ত না করে সাধারণ মানুষের ওপর আক্রমণ করছেন, স্কুলে আক্রমণ করছেন, ব্রিজ, কালভার্ট, রেল লাইনে আক্রমণ করছেন। অর্থাৎ আপনার উদ্দেশ্য যুদ্ধ করা নয়, আপনার উদ্দেশ্য একটা দেশকে ধ্বংস করে দেয়া, তার ভবিষ্যৎকে নষ্ট করে দেয়া, দেশটা যেন কখনো উঠে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করা। এবং এর মাধ্যমে আপনি নিশ্চিত করতে চাইছেন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ছাড়া আর কেউ যেন শক্তিশালী হওয়ার চেষ্টা না করে এবং ইসরায়েলকে যেন সবাই ভয় পায়। এবং জেনেভা কনভেনশন অনুযায়ী বেসামরিক অবকাঠামোতে হামলা সুস্পষ্ট যুদ্ধ অপরাধ। জেনেভা কনভেনশন অনুযায়ী বেসামরিক স্থাপনায় হামলা সুস্পষ্ট যুদ্ধাপরাধ। প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের এই মানব ঢাল কি ট্রাম্পকে হামলা থেকে বিরত রাখতে পারবে, নাকি বেসামরিক প্রাণহানির এক ভয়াবহ ট্র্যাজেডি আমাদের জন্য অপেক্ষা করছে? রয়টার্সকে দেয়া ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য যদি আমরা বিশ্লেষণ করি, তবে দেখা যায় এই যুদ্ধের ভয়াবহতা শুধু ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকবে না। তিনি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালায় তবে পুরো অঞ্চল এবং সৌদি আরব সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাবে। অর্থাৎ এর প্রতিশোধ হিসেবে ইরান সম্পূর্ণ আরব রাষ্ট্রগুলো, সবগুলো আরব রাষ্ট্র এবং সৌদি আরব সহ তাদের বিদ্যুৎ অবকাঠামো, জ্বালানি অবকাঠামো, যোগাযোগ অবকাঠামো সব কিছুতে ইরান হামলা চালাবে। এবং পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ইরানের মিত্ররা বাব আল মানদেব জলপথ বন্ধ করে দেবে। আপনারা জানেন, হরমুজ প্রণালীর পাশাপাশি বাব আল মানদেব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী রুট। এটি বন্ধ হলে সারা বিশ্বে তেলের দাম আকাশচুম্বী হবে এবং গ্লোবাল সাপ্লাই চেইন ভেঙে পড়বে। পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। শুধু যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হবে তাই না, এখানে সাইবার হামলা করবে ইরান। ইরান ব্যালিস্টিক মিসাইল দিয়ে এবং ড্রোন দিয়ে হামলা করবে। এবং সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তাদের উন্মুক্ত মরুভূমিতে যখন ড্রোন হামলা হবে, তাদের নেটওয়ার্ক সিস্টেমে যখন সাইবার অ্যাটাক হবে, তখন তারা কিন্তু নিজেদের পাওয়ার সিস্টেমকে বা বিদ্যুৎ ব্যবস্থাকে বাঁচাতে পারবে না। এটার জন্যই ইরান বলছে পুরো অঞ্চলকে অন্ধকার করে দেয়া হবে যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা হয়। এবং বাব আল মানদেব প্রণালী যদি বন্ধ হয়, একদিকে হরমুজ প্রণালী বন্ধ, যেদিক থেকে বিশ্বের প্রায় 20% তেল গ্যাস চলাচল করে,
অন্যদিকে বাব আল মানদেব প্রণালী ইরানের প্রক্সি হুতিরা ইয়েমেন থেকে যদি বন্ধ করে দেয়, সেখান থেকে প্রায় 30% পণ্যবাহী কার্গো শিপ যাতায়াত করে, সেটাও বন্ধ হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারছেন, টাকা থাকলেও সারা বিশ্বের জলপথ বন্ধ থাকায় প্রায় 50%, 20 এবং 30, 50% বন্ধ থাকায় টাকা থাকলেও পণ্য মার্কেটে পাওয়া যাবে না। এই ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে যদি এই যুদ্ধ এভাবে চলতে থাকে। এই চরম উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থানও স্পষ্ট হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা, বিশেষ করে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, বেসামরিক জ্বালানি স্থাপনায় হামলা অবৈধ এবং অগ্রহণযোগ্য। ইইউ বুঝতে পারছে যে এই যুদ্ধের আগুন ইউরোপকেও আঁচড় কাটবে। অন্যদিকে রয়টার্সের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রতিবেদন বলছে, সংঘাত ছড়িয়ে পড়লে পাকিস্তান তার কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াবে। 2025 সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী সৌদি আরবের ওপর হামলা মানে পাকিস্তানের ওপর হামলা। এই যুদ্ধে পাকিস্তানের মতো একটি পারমাণবিক শক্তিধর মুসলিম দেশের জড়িয়ে পড়ার অর্থ কী? এর অর্থ ভয়ঙ্কর। আপনারা জানেন, সৌদি আরব এবং পাকিস্তান একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করেছে, যে চুক্তি অনুযায়ী সৌদি আরবের ওপর হামলা পাকিস্তান নিজ দেশের ওপর হামলা বলে বিবেচনা করবে এবং পাকিস্তানের ওপর হামলা সৌদি আরব তার নিজস্ব ভূখণ্ডে হামলা বলে বিবেচনা করবে, এবং ফলাফল দুইটি দেশ মিলে অভিন্ন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ স্বরূপ ইরান যদি সৌদি আরবের ওপর সর্বাত্মক হামলা চালায়, কেননা সৌদি আরবের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, সৌদি আরবের বিভিন্ন আবাসিক হোটেলগুলো থেকে মার্কিন সেনাবাহিনী তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, এবং সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল যুদ্ধবিমান দিয়ে ইরানের ওপর হামলা করছে। এর সকল কিছুর প্রমাণ রয়েছে। এজন্য মার্কিন যে ব্যবসায়িক স্বার্থ এবং সামরিক ঘাঁটি সহ মার্কিন যুক্তরাষ্ট্রের যত স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা সৌদি আরবে রয়েছে, এগুলোতে যদি হামলা করা হয় এবং সৌদি আরব যদি এটিকে নিজে দেশের ওপর হামলা বলে পাকিস্তানের সহযোগিতা চায় যে তুমি আসো, চুক্তি অনুযায়ী আমাকে যুদ্ধ পরিস্থিতিতে সাহায্য করো, তাহলে কি হবে? মুসলিম বিশ্বের সবচাইতে শক্তিধর 3টা রাষ্ট্র নিজেরাই যুদ্ধ করবে, সৌদি এবং পাকিস্তান মিলে ইরানের বিরুদ্ধে। আমরা আশা করি পরিস্থিতি সেদিকে যাবে না, তবে পরিস্থিতি যেন সেদিকে যায় তার সর্বাত্মক চেষ্টা কিন্তু ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে একতরফাভাবে জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক স্থাপনায় হামলা করার হুমকি, এটির বিরোধিতা করেছে। আমরা জানি ইউরোপ সেই প্রাচীনকাল থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র। এই সময়ে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার কথা বলছে, ইউরোপীয় ইউনিয়ন এর নিন্দা জানাচ্ছে। কেন? কারণ ইউরোপ জানে এটি হলে এবং এর প্রতিশোধ নিতে ইসরায়েল এবং আরব দেশগুলোতে ইরান হামলা চালালে পুরো অঞ্চলটি প্রস্তর যুগে ফেরত যাবে, এবং এই দিক থেকে যে জ্বালানি তেল নিয়ে ইউরোপ তার ব্যবসা বাণিজ্য অর্থনীতি টিকিয়ে রাখছিল, চালিয়ে যাচ্ছিল, উন্নতি করছিল, সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং নিজেদের অর্থনীতির স্বার্থে ইউরোপ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে, সমালোচনা করছে। আমরা অনেক রাতে চলে এসেছি, রাত প্রায় 4টা-5টা বাজে বাংলাদেশ সময়। ভোরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই আলটিমেটাম শেষ হবে, আর
মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ট্রাম্পকে তার হুমকি সত্যি করে বাস্তবে রূপান্তর করে ইরানের বুকে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাবেন, নাকি শেষ মুহূর্তে কোনো কূটনৈতিক মিরাকল ঘটবে আমরা জানি না। যেমনটি আমরা আগেও বলেছি, খার্ক দ্বীপে ইতিমধ্যে হামলা শুরু হয়ে গেছে। এটা মূল হামলার ট্রেইলার নাকি শুধু ভয় দেখানোর কৌশল, কয়েক ঘন্টা পরেই সেটি বোঝা যাবে। এবং এটি মধ্যপ্রাচ্য তথা পুরো বিশ্বের জন্য একটি অগ্নি পরীক্ষা। দর্শক, আমরা এই মুহূর্তে একেবারে যুদ্ধের ময়দান থেকে বাস্তব যে সংবাদগুলো আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ইরানের খার্ক দ্বীপে আজকে মার্কিন ইসরায়েলি 50টি বোমা হামলার পর পুরো দ্বীপ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে রাশিয়ান বার্তা সংস্থা স্পুটনিক ইন্টারন্যাশনাল জানিয়েছে, আটলান্টিক কাউন্সিল এক প্রতিবেদনে স্বীকার করেছে যে ইরানের বিদ্যুৎ গ্রিড, পানি শোধনাগার এবং ডিস্যালিনেশন সেন্টারগুলোতে হামলার যে হুমকি যুক্তরাষ্ট্র দিচ্ছে তা বেসামরিক নাগরিকদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনলেও সামরিক কোনো সুবিধা দেবে না। অর্থাৎ ইরানের সামরিক বাহিনী এ হামলার ফলে খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের পানি সংক্রান্ত অবকাঠামোতে আঘাত করলে দেশটির সাধারণ জনগণের মধ্যে তাৎক্ষণিকভাবে পানিবাহিত রোগ ব্যাধি, ক্ষুধা এবং তৃষ্ণার চরম সংকট তৈরি হবে। এই ধরনের হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার ঝুঁকি তৈরি করবে, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলো যারা পানি শোধনের জন্য জ্বালানি, নিবিড় প্রযুক্তির উপর নির্ভরশীল। তারা কয়েকদিনের মধ্যেই তীব্র পানি সংকটে পড়তে পারে। ইরানকে সামরিকভাবে দুর্বল করার পরিবর্তে এই ধরনের পদক্ষেপগুলো দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ, ঘৃণা বাড়িয়ে তুলবে এবং আঞ্চলিক সংঘাতকে আরও উস্কে দেবে। এছাড়া রয়টার্সকে এক ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালায় তাহলে পুরো অঞ্চল এবং সৌদি আরব সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাবে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ইরানের মিত্ররাও বাব আল মানদেব জলপথ বন্ধ করে দেবে। রয়টার্সের বরাতে ইরানের ঊর্ধ্বতন এক সূত্র জানিয়েছে যে কেবল ফাঁপা প্রতিশ্রুতির বিনিময়ে ইরান হরমুজ প্রণালী খুলে দেবে না। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, একজন মার্কিন কর্মকর্তার দাবি অনুযায়ী ইরানের সাথে সরাসরি যোগাযোগ অব্যাহত রয়েছে এবং তা ইতিবাচক। শিগগিরই বড় ধরনের কোনো অগ্রগতির সম্ভাবনা থাকলেও উভয় পক্ষের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া হুমকির পর সব ধরনের কূটনৈতিক চ্যানেল এবং পরোক্ষ আলোচনা স্থগিত করা হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়লে বা তীব্রতর হলে পাকিস্তান তার প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াবে। অর্থাৎ 2025 সালে সেপ্টেম্বরে সৌদি আরবের এবং পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল শর্ত হচ্ছে যে কোনো এক দেশের ওপর হামলাকে উভয় দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি যুদ্ধের একটি নতুন এবং শক্তিশালী ধাপ শুরুর ঘোষণা দিয়েছেন।
এই নতুন পর্যায়ে ইরানের অত্যন্ত বিধ্বংসী ফাতা এবং খাইবার শেখান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য আধুনিক টুইন লঞ্চার বা দ্বৈত ইউনিট লঞ্চার মোতায়েন করা হয়েছে। কমান্ডার মুসাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই প্রযুক্তির মাধ্যমে এখন থেকে প্রতিটি হামলায় আগের তুলনায় দ্বিগুণ আঘাত হানা হবে। আজ সকালে অপারেশন ট্রু প্রমিস 4 এর ৯৯তম ঢেউয়ের অংশ হিসেবে এই নতুন লঞ্চার ব্যবহার করে তেল আবিব এবং মধ্য ও দক্ষিণ ইসরায়েলের অন্তত ৩০টি স্থানে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। এদিকে দ্য গার্ডিয়ানের বরাতে ট্রাম্পের বর্তমান এবং সাবেক উপদেষ্টা মহল উদ্বেগ প্রকাশ করেছে যে প্রেসিডেন্ট ইরানের ওপর পরমাণু হামলার নির্দেশ দিয়ে বসতে পারেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা আজ ইরানে ৮টি সেতুতে হামলা চালিয়েছে। নেতানিয়াহু জানিয়েছেন, আজ আমরা লিভনেশনি গার্ডসের ব্যবহৃত রেলপথ এবং সেতুগুলোতে হামলা চালিয়েছে। এছাড়া প্রেস টিভি জানিয়েছে, ইরানের কাজভিন প্রদেশে 5টি টমাহক মিসাইল এবং 1টি ক্রুজ মিসাইল সফলভাবে ধ্বংস করেছে ইরান। আইআরজিসির পাবলিক রিলেশনস অফিসার জানিয়েছে, গত কয়েক ঘন্টা আগে দেশের নতুন সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে কাজভিন প্রদেশের আকাশে ওই মিসাইলগুলো ধ্বংস করা হয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে আমেরিকা এবং ইসরায়েলে মিসাইলগুলো ছোড়া হয়েছিল। ইরানের রাজনীতিবিদ হোসাম উদ্দিন আশেনা বলেছেন, একটা বিশাল সভ্যতাকে পুরোপুরি ধ্বংস করার চিৎকার যে দেয়, তার সামনে হিটলারকেও নুয়ে পড়া উচিত। তিনি আরও বলেছেন, ট্রাম্প হিটলারের চেয়েও অনেক বেশি আত্মকেন্দ্রিক, বন্য এবং স্বৈরাচারী। হিটলার তার তুলনায় একজন নীতিবান শিক্ষক ছিল। এদিকে ইরানে পরমাণু হামলার কথা ভাবা হচ্ছে, এই বিষয়টি নাকচ করেছে ট্রাম্পের দপ্তর হোয়াইট হাউস। দর্শক, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ। যখন চারদিক থেকে পরমাণু হামলার কথা একের পর এক ভেসে আসছে সংবাদে, গুজবে, তখন হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে ট্রাম্প পরমাণু হামলার বিষয়টি নাকচ করেছেন। যদি এটি একটি কৌশল হতে পারে যাতে ইরানের দৃষ্টি অন্যদিকে সরে যায়, আবার এটি সত্যিও হতে পারে। এদিকে ট্রাম্প নতুন আরেকটি টুইটে বলেছেন, রাত ৮টার সময়সীমা বহাল আছে। যদি আমরা সেই মুহূর্তে পৌঁছে যাই, তবে এমন আক্রমণ হবে যা তারা আগে কখনো দেখেনি। যদি আজ আলোচনা এগিয়ে যায় এবং কোনো সুনির্দিষ্ট অগ্রগতি হয়, তবে সময়সীমা পরিবর্তন হতে পারে। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরান আমেরিকার সাথে সব ধরনের আলোচনা বন্ধ করে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসকে ৩ জন সিনিয়র ইরানি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ইরান পাকিস্তানকে জানিয়েছে যে তারা আর কোনো যুদ্ধবিরতি সংলাপে অংশ নেবে না। দর্শক, দ্য নিউ ইয়র্ক টাইমস মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম। যুদ্ধের সময় পশ্চিমা গণমাধ্যমগুলো কিন্তু প্রচুর মিথ্যা তথ্য, ভুল তথ্য ছড়িয়ে থাকে। আপনারা এই ধরনের সংবাদ সাথে সাথে বিশ্বাস করবেন না, কারণ এমন অনেকবার হয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো ইসরায়েল এবং আমেরিকার পক্ষে এমন অনেক ধরনের সংবাদ দিয়েছে যা পরবর্তীতে ভুল এবং মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।
এদিকে বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিক ও সরকারি কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মানামায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সব ধরনের নিয়মিত কনসুলার সেবা স্থগিত করেছে বলে জানানো হয়েছে। এদিকে ফার্স নিউজ এজেন্সি ইরানি পার্লামেন্টের স্পিকারের বরাতে জানিয়েছে, ইরানি জনগণের দিকে হুমকির ইঙ্গিত করে তোলা প্রতিটি আঙুল আমরা কেটে দেব, এটি বলেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার। অপরদিকে ইসরায়েলের সেনাপ্রধান বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা আরও জোরদার করতে আমরা দৃঢ়তার সাথে কাজ চালিয়ে যাব। দক্ষিণ লেবাননে একটি প্রতিরক্ষা অঞ্চল গড়ে তোলার কাজ আমরা অব্যাহত রেখেছি। দুঃখিত, দক্ষিণ লেবাননে একটি প্রতিরক্ষা অঞ্চল গড়ে তোলার কাজ আমরা অব্যাহত রেখেছি। ইরানের বিরুদ্ধে যৌথ লড়াইয়ে আমরা একটি কৌশলগত সন্ধিক্ষণের দিকে এগিয়ে যাচ্ছি এবং বড় ধরনের সাফল্য অর্জন করছি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়ে লেবানন দখল করাচ্ছে এবং ইসরায়েল তার দেশ বড় করার, আরও জমি দখল করার যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন করে চলেছে। এদিকে ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা তেহরান টাইমস জানিয়েছে, আমেরিকার সাথে কূটনৈতিক ও পরোক্ষ আলোচনার পথগুলো বন্ধ হয়ে যায়নি। নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদনটি ছিল, তেহরান টাইমস অর্থাৎ ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা কিন্তু ঠিক তার বিপরীত সংবাদ প্রকাশ করলো। আমরা ধরে নিতে পারি, ইরান যেহেতু বলেছে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করিনি, ইরানের দাবিটি সঠিক, কারণ যোগাযোগ ইরান করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিউ ইয়র্ক টাইমসের এই সংবাদটি আমরা সত্য বলে বিশ্বাস করছি না এই মুহূর্তে। এদিকে হরমুজ প্রণালী খুলে দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া এবং চীন। আজ রাতে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের আল্টিমেটাম এবং সম্ভাব্য হামলা নিয়ে হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, বর্তমান পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে এবং প্রেসিডেন্ট কি করবেন তা কেবল তিনিই জানেন। এই যখন অবস্থা, তখন লেবাননে হিজবুল্লাহর সাথে লড়াইয়ে ইসরায়েলের কমপক্ষে একজন সেনা সদস্য নিহত হয়েছে এবং বহু আহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি মিডিয়া। এদিকে ইরান যুদ্ধের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণ ও বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত কংগ্রেসের ২৪ জন সদস্য ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন অথবা ২৫তম সংশোধনী কার্যকরের পক্ষে বিবৃতি দিয়েছেন। ২৫তম সংশোধনীর মাধ্যমে মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সাময়িকভাবে ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব। এদিকে দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে তাদের কাছে এখনও বিপুল পরিমাণ অস্ত্রের মজুত রয়েছে, প্রায় ১৫,০০০ মিসাইল ও ৪৫,০০০ ড্রোন। তারা বিশ্বাস করে যে তারাই যুদ্ধে জিতছে, তাই তারা পিছু হটবে না। যদিও মধ্যস্থতাকারীরা মনে করছেন ইরানের এই ১৫,০০০ মিসাইল এবং ৪৫,০০০ ড্রোনের যে সংখ্যা তা সম্ভবত অতিরঞ্জিত। তবে আমেরিকা ও ইসরায়েলি হামলা অব্যাহত থাকা সত্ত্বেও ইরান তাদের কঠোর অবস্থান বজায় রেখেছে। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি বলেছেন, যুদ্ধের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘ মহাসচিব কর্তৃক নিযুক্ত বিশেষ দূত তেহরানের পথে রয়েছেন।
এদিকে একজন মার্কিন বিশ্লেষক দ্য ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, যুদ্ধের শুরুর দিকে ব্যাপক হামলার পর ইরান কৌশল বদলে এখন অস্ত্র সংরক্ষণের জন্য আক্রমণের গতি কমিয়ে দিয়েছে। ধারণা করা হচ্ছে ইরান তাদের অস্ত্রের মজুদ রক্ষা করার চেষ্টা করছে। বর্তমানে মার্কিন ও ইসরায়েলি উভয় পক্ষের কাছে অস্ত্রের মজুদ কমে আসছে। আমাদের মজুদও কম এবং ইসরায়েলের অবস্থাও একই। এদিকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এক জরুরি নির্দেশনায় তাদের নাগরিক এবং অধিবাসীদের আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। এদিকে এনবিসি নিউজ জানিয়েছে, পেন্টাগন ট্রাম্পের জন্য এমন কিছু লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করছে যা একই সাথে সামরিক এবং বেসামরিক উভয় কাজে ব্যবহৃত হয়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে এই তথ্য। এদিকে ইরানের সোনার সিস্টেম এবং পানির তলদেশে শনাক্তকরণ প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বা উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ইরানে হামলা করে জাতিগত নিধনের হুমকির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের ভেতরে সমালোচনা তীব্র হচ্ছে। দেশটির একাধিক কংগ্রেস সদস্য তাকে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করার আহ্বান জানিয়েছেন এবং এক্ষেত্রে মার্কিন সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগের দাবি তুলেছেন। এদিকে ইরান যুদ্ধ এখনই বন্ধ না করলে ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে ফেলবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা এক বিবৃতিতে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তাবের পক্ষে ভোট গ্রহণের লক্ষ্যে কংগ্রেসের কার্যক্রম অবিলম্বে পুনরায় চালুর আহ্বান জানিয়েছে। তাদের মতে, ট্রাম্পকে এখনই না থামালে সে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে ফেলবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই মুহূর্তে তাদের যুদ্ধবিমান উত্তর ইরানের আকাশসীমায় অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে তেহরানের পশ্চিমে কাজভিন অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরান সক্রিয় করেছে। এদিকে দক্ষিণ পশ্চিম ইরানের আহভাজ শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ ইসরায়েলের নেগেভ অঞ্চলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এছাড়া হামলা হয়েছে ইসরায়েলের বীর সেবা শহরে। ইরান হামলা চালিয়েছে তাদের ব্যালিস্টিক মিসাইল দিয়ে। এদিকে কুয়েতের কুয়েত সিটি, বাহরানের মানামা এবং দুবাই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত জুড়ে ড্রোন এবং মিসাইল হামলার সাইরেন অনবরত বেজে চলছে। কাতারের দোহায় বিস্ফোরণ বা আঘাতের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গিয়েছে। এদিকে ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরায় বিক্ষোভকারীরা কুয়েতি কনসুলেট ঘিরে বিক্ষোভ করছে এবং ভবনে প্রবেশের খবর পাওয়া গিয়েছে। তারা দেশটির বিরুদ্ধে যুদ্ধের দাবি জানিয়ে স্লোগান দেয় বলে জানা গেছে। এছাড়া কুয়েত থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ইরাকের বসরায় আঘাত এনে বেসামরিক কৃষকদের হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে নিউ রুলস জিও জানিয়েছে, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে একটি মিসাইলও থামানো যাবে না।
এর বেশ কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। প্রথমত, ইরানের সামরিক বাহিনী জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভর করে না। এটি চলে ডিজেল এবং জেট ফুয়েলের ওপর, যা মাটির নিচের সুরক্ষিত ডেপোতে কয়েক মাসের জন্য মজুত থাকে। ইরানের মোট ডিজেল ব্যবহারের ৫%-এরও কম খরচ করে সামরিক বাহিনী। তাই জাতীয় গ্রিড পুরোপুরি অচল হয়ে গেলেও সাঁজোয়া যান, মিসাইল লঞ্চার এবং যুদ্ধজাহাজ সচল থাকবে। দ্বিতীয়ত, ইরানের সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর জন্য নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে। ব্যালিস্টিক মিসাইলগুলো কঠিন এবং তরল জ্বালানি ব্যবহার করে, যা আলাদা আলাদা সুরক্ষিত বাংকারে স্বাধীন বিদ্যুৎ ব্যবস্থায় তৈরি হয়। পারমাণবিক কেন্দ্রগুলো ব্যাকআপ জেনারেটর সহ অত্যন্ত সুরক্ষিত। এমনকি আইআরজিসি নিজস্ব বিকেন্দ্রীভূত জ্বালানি নেটওয়ার্ক পরিচালনা করে। তাহলে এর ফলাফল কি হবে এই হামলার? এর ফলে ব্যাপক পরিসরে সাধারণ মানুষ মারা যাবে, ক্ষতিগ্রস্ত হবে। ইরানের জনসংখ্যা ৯,২০,০০,০০০। বিদ্যুৎ মূলত হাসপাতালের আলো, পানির পাম্প, স্বয়ংক্রিয় পয় নিষ্কাশন এবং খাবার সংরক্ষণে ফ্রিজ সচল রাখে। বিদ্যুৎ না থাকার অর্থ হচ্ছে পানি এবং পয় নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হওয়া এবং অস্ত্রোপচার অসম্ভব হয়ে পড়া। মূল কথা হলো, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালে তাদের সামরিক বাহিনীকে ক্ষতিগ্রস্ত বা অচল করা যাবে না। এটি একটি মিসাইলকেও থামাতে পারবে না কিংবা পারমাণবিক সেন্ট্রিফিউজ বন্ধ করতে পারবে না। তবে এটি হাজার হাজার ইরানি বেসামরিক নাগরিককে হত্যা করবে, হাসপাতালগুলোকে কলেরা রোগীতে পরিপূর্ণ করে ফেলবে এবং শিশু মৃত্যুর হার ৩ গুণ বাড়িয়ে দেবে। দর্শক, এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।